হ্যালো সবাইকে। 3D মডেলিং করা যায় এমন সফটওয়্যারগুলোর ভিতরে SketchUp কিন্তু খুবই জনপ্রিয়। আজকের এই ভিডিও শেষে আমরা SketchUp-এর বিভিন্ন ধরনের টুলসগুলো জানতে পারবো এবং সেগুলো ইউজ করে কিভাবে একটা মডেল বানানো যায় সেটা জানতে পারবো। SketchUp ওপেন করার পরে আমরা প্রথমে যে বড় এনভায়রনমেন্টটি দেখতে পাচ্ছি, এখানে মূলত আমাদের মডেলগুলো তৈরি হবে। আর এর জন্য আমাদের দরকার বিভিন্ন ধরনের টুলস। স্বাভাবিকভাবে আমরা রেক্ট্যাঙ্গেলের কথা চিন্তা করি। যদি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেলের 4টা বাহু আঁকাতে হবে, 4টা সরল রেখা টানতে হবে বা লাইন টানতে হবে। কিবোর্ডে এল বাটন প্রেস করার পরে আমাদের কার্সরে কিন্তু একটা পেন্সিল চলে এসেছে। এখন আমরা চাইলে এই পেন্সিলটি দিয়ে একটা লাইন আঁকাতে পারি। জ্যামিতিতে যেমন আমাদের 3টা অক্ষ থাকে, এক্স, ওয়াই এবং জি অক্ষ। এখানে কিন্তু সেই 3টা অক্ষকে লাল, সবুজ এবং নীল রং দিয়ে বোঝানো হয়েছে। এই লাইনটা আমাদেরকে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর আঁকাতে হবে। আর এই 3টা রেখার উৎপত্তি স্থল আসলে আমাদের কেন্দ্রবিন্দু, অর্থাৎ 0 বা অরিজিন। মাউস পয়েন্টারটা অরিজিন পয়েন্টে একটা স্ন্যাপ করবে আর আমরা সেখানে একটা ক্লিক করলে আমাদের একটা লাইন সেখান থেকে আমরা উৎপন্ন হতে দেখতে পারবো। আমরা যে কোনো একটা অ্যাক্সিস বরাবর যদি লাইন আঁকাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে কিবোর্ডের অ্যারো বাটনগুলো। আমরা রাইট অ্যারোতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইনটি রেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে। আমরা যে শুধুমাত্র অরিজিন থেকেই লাইন টানতে পারবো এমন না, আমরা এখানকার এনভায়রনমেন্ট যে কোনো একটা পয়েন্ট থেকে যদি এভাবে লাইন টানতে চাই সেক্ষেত্রে লাইনটা নিয়ে আমরা যদি এভাবে ঘুরাই দেখতে পারবো বিভিন্ন অ্যাক্সিসে লাইনগুলো কিন্তু স্ন্যাপ করছে। তো আমরা মূলত অ্যারো বাটনগুলো ক্লিক করে আমাদের লাইনের দিকগুলো পরিবর্তন করতে পারবো। তো আমরা প্রথমে 0 থেকে গ্রিন অ্যাক্সিস বরাবর 10 ফিটের একটা লাইন টানি। আমরা অরিজিন পয়েন্টে স্ন্যাপ করার পর কিবোর্ডের রাইট অ্যারোতে ক্লিক করে আমরা 10 ফিট লিখে এন্টার করতে পারি। রেড অ্যাক্সিস বরাবর কিন্তু একটা 10 ফিটের লাইন তৈরি হয়েছে। আমরা এখন চাচ্ছি যে গ্রিন অ্যাক্সিস বরাবর আরেকটা লাইন তৈরি করতে। সেই ক্ষেত্রে আমরা যদি মাউসটা না সরিয়ে অথবা আর কোনো ক্লিক না করে মুভ করি তখন দেখতে পারবো আমাদের গ্রিন অ্যাক্সিস বরাবর কিন্তু লাইনটা অটোমেটিক্যালি স্ন্যাপ করছে। কিবোর্ডের লেফট অ্যারোতে ক্লিক করে আমরা গ্রিন অ্যাক্সিসটাকে লক করতে পারি। গ্রিন অ্যাক্সিসের দিকেও আমরা চাইলে আরো 10 ফিট যাইতে পারি। তো আমরা আবার কিবোর্ডে 10 লিখে দেখতে পাচ্ছি যে আমাদের 2টা লাইন পারপেন্ডিকুলার ভাবে তৈরি হয়ে গিয়েছে। এই যে আমরা মাউসটাকে মুভ করছি, এই মুভটাকে বলে অরবিট মুভমেন্ট। আর এই অরবিট মুভমেন্ট করতে গেলে আমাদেরকে মাউস স্ক্রল বাটনের মিডলে প্রেস করে তারপর মাউসটি নাড়াতে হবে। ডানে বামে মুভ করতে চাইলে স্ক্রল বাটনে লং প্রেস করে ডানে এবং বামে মুভ করতে হবে এবং আপ ডাউন দেখতে চাইলেও একইভাবে স্ক্রল বাটনটাকে প্রেস করে আপ বা ডাউনে উপরের দিকে অথবা নিচের দিকে আমাদেরকে মাউসটি ঘোরাতে হবে। আরও একটি লাইন আমরা রেড অ্যাক্সিস বরাবর যদি নিই তাহলে 10 ফিট এন্টার। একইভাবে আমরা আরেকটি লাইন গ্রিন অ্যাক্সিস থেকে নিতে পারি অথবা চাইলে আমরা এটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের অরিজিন পয়েন্টে স্ন্যাপ করে ফেলেছি। যখনই আমরা 4টা লাইনকে জোড়া দিয়ে দিলাম তখন কিন্তু একটি অটোমেটিক্যালি একটা ফেস ক্রিয়েট হয়ে গিয়েছে, যাকে আমরা বলি তল বা সমতল। তো এই SketchUp কিন্তু তলের সমষ্টি, অর্থাৎ তল নিয়ে কাজ করে। আমরা যদি অন্যান্য অনেক সফটওয়্যারগুলো আছে যেগুলো আসলে বিভিন্ন ভার্টেক্স নিয়ে কাজ করে বা আরও অনেকগুলো সফটওয়্যার আছে যেমন ভেক্টর সফটওয়্যারগুলো, সেগুলো কিন্তু তল নিয়ে কাজ করে না। একটা মডেলের যখন তল সংখ্যা অনেক বেশি বেড়ে যায় SketchUp সেগুলোকে আর হ্যান্ডেল করতে পারে না, ক্র্যাশ করে। এখন আমরা অলরেডি একটি 10 ফিট বাই 10 ফিটের স্কোয়ার পেয়ে গিয়েছি। যদি এই 10 ফিট বাই 10 ফিটের স্কোয়ারটাকে একটা 10 ফিট বাই 10 ফিট বাই 10 ফিটের একটা কিউবে পরিণত করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই তলটাকে ঠেলা দিয়ে উঠায় ফেলতে হবে, তার মানে কি পুশ। সো আমাদেরকে কিবোর্ডের পি বাটনে প্রেস করে পুশ কমান্ডটা আনলক করতে হবে। যখনই আমাদের পুশ কমান্ডটা অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মাউসের কার্সর আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমরা যখন এই তলের উপরে মাউসের কার্সরটা নিয়ে আসবো তখন দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়ান টাইপ অফ সিলেকশন আমরা দেখতে পাচ্ছি। পুশ অ্যাক্টিভ থাকা অবস্থায় একটা ক্লিক করে যদি উপরে এবং নিচে ওঠানামা করাই মাউসটা তখন দেখতে পারবো যে তখন আমাদের কিউবের হাইটটা কিন্তু আমরা যে কোনো একটা স্পেসে লক করে ফেলতে পারি। আর একটা ক্লিক করার পর আমরা যদি কিবোর্ডে 10 ফিট এন্টার দিয়ে দিই তাহলে দেখতে পারবো যে আমাদের কিউবটার হাইট, উইডথ এবং লেন্থ সব দিকেই 10 ফিট হয়ে গিয়েছে এবং একটা পারফেক্ট কিউব হিসেবে তৈরি হয়েছে।
অলরেডি কিন্তু আমি আরও কয়েকটা শর্টকাট ইউজ করে ফেলেছি, যেমন যে শর্টকাটসগুলো সাধারণত সব জায়গাতে অ্যাপ্লিকেবল, যেমন Ctrl+Z কিংবা Ctrl+A, Ctrl+C, Ctrl+V। অর্থাৎ আমরা চাইলে আমরা Ctrl+Z প্রেস করলে আমরা প্রিভিয়াস অবস্থায় ফেরত যেতে পারি, Ctrl+Y প্রেস করলে আমরা আমাদের হারানো মডেলটা আবার ফেরত পেতে পারি, আবার Ctrl+A প্রেস করলে আমরা ওভারঅল মডেলটাকে সিলেক্ট করতে পারবো এবং Ctrl+X প্রেস করলে ওভারঅল মডেলটা কাট হয়ে যাবে, Ctrl+V প্রেস করলে ওভারঅল মডেলটা আবার পেস্ট করা যাবে। সো এই কপি, পেস্ট, কাটিং এবং ডু আনডু এর যে শর্টকাটসগুলো রয়েছে, এই শর্টকাটসগুলো কিন্তু আমরা হরহামেশাই অনেকবার ইউজ করি। কিবোর্ডে কিন্তু বাই ডিফল্ট অনেকগুলো শর্টকাটস অ্যাক্টিভ থাকে, তারপরেও আমরা চাইলে আরও নতুন করে কিছু শর্টকাটস অ্যাড করতে পারি, যেগুলো আমরা আরও পরবর্তীতে জানতে পারবো। এখন আমরা এই কিউবটাকে যদি মুভ করতে চাই, অর্থাৎ ডানে বা বাম দিকে যদি আমরা 10 ফিট সরাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আগে পুরো কিউবটাকে সিলেক্ট করতে হবে। সিলেকশন টুল অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা রাইট ক্লিক করে আমাদের প্রয়োজনীয় অংশটুকুকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করা অবস্থায় যদি আমরা মুভ টুলে চাপ দিই, সেক্ষেত্রে কিন্তু পুরো মডেলটা মুভ হবে। কিন্তু আমরা কিন্তু স্ক্রিনে একটা খুব অদ্ভুত রকমের ডিফরমেশন দেখতে পাচ্ছি, আর এর পেছনে মূল কারণ রয়েছে এই পুরো কিউবটাকে পুরোপুরি সিলেক্ট না করা, অথবা এই পুরো কিউবটাকে একটা প্রপার গ্রুপ অথবা কম্পোনেন্টে পরিণত না করা। তো গ্রুপ অথবা কম্পোনেন্ট জিনিসটা কি? গ্রুপ হচ্ছে আমরা যদি এইখানে যতগুলো তল রয়েছে, আমাদের স্কেচআপ যেহেতু তল নিয়ে কাজ করে, তাই আমরা যখন একটা কিউব তৈরি করেছি তখন এখানে কিন্তু 6টা তল হয়েছে এবং এই তলের আবার দুটো করে ফেস রয়েছে, অর্থাৎ একটা ফ্রন্ট ফেস, একটা ব্যাক ফেস, যেটা আমরা কিউবের ভেতরে ঢুকলে দেখতে পাচ্ছি, যেটা অন্য একটা কালার দিয়ে দেখানো হচ্ছে। তো আমরা এই ওভারঅল জিনিসটাকে যদি একটা গ্রুপে না তৈরি করতে পারি, অর্থাৎ একসাথে না রাখি, তাহলে এগুলো কিন্তু মুভ করার সময় খুবই ডিস্টার্ব করবে এবং পরবর্তীতে ওভারঅল মডেলের উপর খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলবে এবং এর কারণে কিন্তু স্কেচআপ অনেক সময় ক্র্যাশ করে। ওভারঅল জিনিসটাকে সিলেক্ট করার জন্য আমরা দুটো অপশন আমরা এর আগে একটা অপশন বলেছি, সেটা হচ্ছে Ctrl+A। Ctrl+A প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি পুরো এনভায়রনমেন্টে যতগুলো অবজেক্ট রয়েছে সবগুলোই সিলেক্ট হয়ে যায়। আর এর জন্যই এখানে আরেকটি শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে আমরা যে অবজেক্টটিকে সিলেক্ট করতে চাই সেটাকে 3বার ক্লিক করতে পারি। সো 3বার ক্লিক করার পরে পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কিবোর্ডে M প্রেস করে অরিজিন পয়েন্ট হোক অথবা যে কোনো এই 6টা তলের যে কোনো তলে বা পয়েন্টে আমরা যদি ক্লিক করি, অথবা আমরা এই ওভারঅল কিউবের যে কোনো পয়েন্টে যদি সিলেক্ট করে ডানে বামে অথবা যে কোনো দিকে আমরা মুভ করতে পারি। এখানেও কিবোর্ডের অ্যারো বাটনগুলো কিন্তু আমাদেরকে মুভমেন্টে অনেক সহায়তা করবে। আর এর জন্য আমরা গ্রিড অ্যাক্সিস বরাবর স্ন্যাপ করে 10 ফিট মুভ করলাম এবং একইভাবে আমরা রেড অ্যাক্সিস বরাবরও চাইলে 10 ফিট মুভ করতে পারি। আমরা যদি এই একই বাক্সের আরও একটি প্রতিলিপি তৈরি করতে চাই, অর্থাৎ আরেকটি কপি করতে চাই, সেক্ষেত্রে আমাদের হাতে দুইটা অপশন, একটা তো Ctrl+C এবং Ctrl+V রয়েছে, অথবা আমরা চাইলে যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল বাটনে প্রেস করলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একই অবজেক্টের দুইটা প্রতিচ্ছবি তৈরি হয়েছে। এখন আমরা যদি এই কিউবটাতে পরিবর্তন করি কোনো রকম, যেমন আমরা চাইলে এটাকে আবার পুশ টুল দিয়ে একটু ভেতরে আরো 2 ফিট পুশ করতে পারি, অথবা পুরো কিউবটাকে ধরে একসাথে স্কেল করতে চাইলে পুরো কিউবটাকে সিলেক্ট করে কিবোর্ডের S বাটনে প্রেস করলে আমরা বেশ কিছু গ্রিন পয়েন্টস দেখতে পারবো। আর আমাদের স্কেল কিন্তু এই পয়েন্টস অনুযায়ী হবে, অর্থাৎ আমরা চাইলে এই বরাবর অথবা কোনাকুনি বরাবর যে কোনোভাবে স্কেল করতে পারি। আমরা চাইলে আবার যে কোনো একটা তলকে ধরেও স্কেল করতে পারি। আমরা যখন এই কিউবটাতে একটা পরিবর্তন করলাম, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি আশেপাশে আর কোনো কিউবে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের যদি এইরকম কোনো অবজেক্ট থাকে যে অবজেক্টটা বারবার মডেলের বিভিন্ন জায়গাতে রিপিট হবে, যেমন জানালা, দরজা, গ্রিল, তারপর বিভিন্ন ধরনের আদার অবজেক্টস যেগুলো হচ্ছে একই অবজেক্ট কিন্তু বারবার ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে আমরা কম্পোনেন্ট ইউজ করব।
তো আমরা কম্পোনেন্ট করতে গেলে আমরা এই কিউবটাকে যখন 3বার ক্লিক করে একটা সিলেকশনের আওতায় নিয়ে আসবো, এরপর আমাদের হাতে দুটো অপশন থাকছে। একটা হলো মেক গ্রুপ, অর্থাৎ রাইট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মেক গ্রুপ এবং মেক কম্পোনেন্ট দুটো অপশন দেখতে পাচ্ছি। এবং মেক কম্পোনেন্টের পাশে আমরা কিন্তু ছোট করে জি লেখাটা দেখতে পাচ্ছি। অর্থাৎ স্কেচআপে আপনি যে কোনো কমান্ডের যে শর্টকাটটা ইউজ করবেন ওই শর্টকাটটা কিন্তু ওই কমান্ডের পাশে অটোমেটিক্যালি চলে আসে। সো আমরা দেখতেই পাচ্ছি যে মেক কম্পোনেন্টের একটি শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে জি। সো আমরা 3বার ক্লিক করে জি লেখার পর আমাদের একটা নতুন ট্যাব ওপেন হবে, যেটাকে বলে ক্রিয়েট কম্পোনেন্ট ট্যাব। এই ক্ষেত্রে সবচেয়ে গুড প্র্যাকটিস হলো প্রত্যেকটা কম্পোনেন্টের একটা করে নাম দেওয়া। লাইক এই কম্পোনেন্টের নাম দিলাম আমি কিউব 1, এবং পারলে এটার একটা ডেসক্রিপশনও দিয়ে দেওয়া। যেমন এটাকে আমি লিখলাম হোয়াইট কিউব। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছিল এবং তাদের ভিতরে যারা আর্কিটেক্ট রয়েছেন তারা হয়তো এতক্ষণে আমাকে অনেক বকাঝকা করছেন, কারণ আমরা কখনোই এইভাবে কম্পোনেন্টের নেমিং করি না। তবে চিন্তার কিছু নেই, স্কেচআপ অটো নাম্বারিং করে, অর্থাৎ আমরা যখনই জি লিখে এন্টার করব অটোমেটিক্যালি একটা নতুন কম্পোনেন্ট নেমে তৈরি হয়ে যায়। এখন আমাদের এই তিনটা কম্পোনেন্ট আকারে রয়েছে। এখন আমরা চাইলে এই মাঝের কিউবটাকে আবার একটা যদি কপি করি এবং অনেক দূরেও নিয়ে আসি, আমরা কিন্তু অলরেডি পুশ টুল সম্পর্কে জেনেছি যে পুশ টুল আমরা যে কোনো ধরনের ফেসের উপরে আনলে অটো সিলেকশন হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কম্পোনেন্টের উপরে যখন আমরা পুশ টুল নিয়ে আসছি সেখানে কিন্তু আসলে কোনো রকম ডিফরমেশন দেখতে পাচ্ছি না বা সিলেকশন হচ্ছে না। এই কম্পোনেন্টে যদি একটা পরিবর্তন আনতে চাই, অর্থাৎ আমরা চাচ্ছি এই কিউবটার মাঝ বরাবর একটা লাইন দিয়ে কিউবটাকে কেটে 2 ভাগ করে ফেলতে, তো আমরা মিড পয়েন্ট বরাবরই একটি লাইন টানলাম, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিউবটা কিন্তু এখনো পর্যন্ত সারফেস দেখতে পাচ্ছি না। এর কারণ রয়েছে এটা এখন এডিটেবল অবস্থায় নেই। এটাকে এডিটেবল করতে গেলে আমাদেরকে সিলেকশন কমান্ডটা এনেবল করতে হবে। এর জন্য আমরা চাইলে উপরে ম্যাগনিফাইং গ্লাসের পাশেই কিন্তু সিলেক্ট অপশনটা দেখতে পাচ্ছি। তারপরেও আমরা কিবোর্ডের স্পেস বার প্রেস করলে কিন্তু সিলেকশন টুল অন হয়ে যায়। সিলেকশন টুল অন থাকা অবস্থায় আমরা কম্পোনেন্টের উপরে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের কম্পোনেন্টটি এডিটেবল হয়ে যায়। একইভাবে একটি লাইন এঁকে ওভারঅল কিউবটাকে 2 খণ্ডে বিভক্ত করে ফেলতে পারবো। পুশ এবং পুল টুল ইউজ করে বিভিন্ন ধরনের চেঞ্জ আনতে পারবো। স্কেপ বাটন প্রেস করে বা ইএসসি বাটনটি প্রেস করলে আমরা এডিটিং অপশন থেকে বের হয়ে আসতে পারবো। আমরা কিন্তু এই লাইন আঁকা যে কিউবটা নিয়ে কাজ করছিলাম, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি আমাদের আগের যে কিউবটি রয়েছে সেখানে কিন্তু একই ধরনের পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু এর পাশের যে কিউবটি রয়েছে তাতে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি, কারণ এই দুইটা আসলে একই কম্পোনেন্টে, এবং যখন আমি একটাকে এডিট করব তখন কিন্তু আরও একটা এডিট হবে। একইভাবে আমি যদি কম্পোনেন্ট থেকে কোনো কিছুকে ব্রেক করতে চাই, সেই ক্ষেত্রে অবজেক্টটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে মেক ইউনিক অপশনে ক্লিক করতে পারি, আর এর মাধ্যমে আমরা কম্পোনেন্টটি কিন্তু অন্য কম্পোনেন্ট থেকে একেবারে আলাদা করে ফেলতে পারবো। আমরা চাইলে একটা কম্পোনেন্টকে আবার আগের অবস্থায় ফেরত নিয়ে যেতে পারি। সেটার জন্য আমরা রাইট ক্লিক করে এক্সপ্লোড বাটনে প্রেস করব। তখন আমাদের এই কম্পোনেন্টগুলো আবারও ফেসেস এবং সারফেসে পরিণত হয়ে যাবে। চাইলে এই কিউবটাকে মেক গ্রুপ করতে পারি। এর জন্য আমরা ওভারঅল কিউবটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গ্রুপ অপশনে সিলেক্ট করলে কম্পোনেন্ট একটা গ্রুপ হয়ে যাবে। যেহেতু আমাদের ম্যাক্সিমাম কাজই রিপিটেটিভ হয় না, তাই মেক গ্রুপ করে কাজ করাটা কিন্তু বেশি সুবিধাজনক। আর এর জন্য আমরা কিবোর্ডে চাইলে বিভিন্ন ধরনের শর্টকাটস ইউজ করতে পারি। আমি এক্ষেত্রে কিবোর্ডের শিফট জি কে আমার মেক গ্রুপের একটা শর্টকাট হিসেবে তৈরি করেছি। রেগুলার কাজ করতে করতে এক একজনের একটা স্টাইল তৈরি হয়ে যায়, আর এর জন্য চাই রেগুলার প্র্যাকটিস করলে এই সমস্ত শর্টকাটসগুলো আসলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। অবজেক্টগুলোকে আমরা যদি রোটেট করতে চাই অথবা ডানে বামে বা যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে রোটেট টুল ইউজ করতে হবে। আর রোটেট টুলটা আমরা উপরে টুল সেটস থেকেই রোটেট টুলটা পেয়ে যাব। তো আমরা এখানে অলরেডি রোটেট টুলটা সিলেক্ট করে ফেললাম, এবং আমরা যে বিন্দু বরাবর রোটেট করতে চাই আমরা ওই বিন্দু বরাবর আমাদের চাঁদাটাকে রেখে এভাবে মাউসটা ঘোরাবো।
আমরা যে অ্যাঙ্গেলে রোটেট করতে চাই সেটা আমরা কিবোর্ডে লিখতে পারি, যেমন 45 লিখে এন্টার করলে আমাদের ওভারঅল কিউবটা 45 ডিগ্রিতে রোটেট হয়ে গেল। এছাড়াও আরও একটি সহজ উপায় রয়েছে এই কিউবটিকে রোটেট করার। আমরা যেহেতু অনেকবার মুভ টুল ইউজ করতে হবে, তাই আমরা কিবোর্ডে কিন্তু এম প্রেস করলে মুভ টুলটি এনেবল হয়ে যাবে। আর এই মুভ টুলটাই কিন্তু একটা ছোটখাটো রোটেট টুল হিসেবে কাজ করবে যখন একটা কম্পোনেন্ট অথবা গ্রুপের উপরে আমরা হোভার করব। তো দেখা যাচ্ছে অটোমেটিক্যালি আমাদের 4টা পয়েন্ট তৈরি হয়েছে এবং এই 4টা পয়েন্টের কোনো একটাতে আমি যদি আমার কার্সরটিকে নিয়ে আসি তাহলে সেটা ওই অ্যাক্সিসকে লক করে ঘুরতে পারে। স্কেচআপ কিন্তু শুধুমাত্র মাউস দিয়েই ইউজ করা যায়, আবার শুধুমাত্র কিবোর্ড দিয়েও ইউজ করা সম্ভব। তবে আমাদেরকে আসলে মাউস এবং কিবোর্ডের একটা মাঝামাঝি ইউজ করতে হবে। আমরা উপরে কিন্তু বিভিন্ন ধরনের টুলস দেখতে পাচ্ছি, তবে এখানে সবগুলো টুলস কিন্তু নেই। সবগুলো টুলসকে আনলক করতে চাইলে আমাদেরকে টুলস অপশনে যেতে হবে? একদমই না, আমাদেরকে যেতে হবে ভিউ অপশনে। তো আমরা ভিউ অপশনে যাওয়ার পরে টুলস বার পাবো। তো এই টুলস বারটা ওপেন করে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টুলস এনেবল করতে পারি। আমাদের কিন্তু বেশ কিছু টুলস প্রয়োজন, আবার অনেকগুলো টুলস সবসময় প্রয়োজন পড়ে না। তাই আমাদের যখন যে টুলসটা প্রয়োজন পড়বে আমরা তখন এখান থেকে এসে সেই টুলটা সিলেক্ট করব এবং যখন প্রয়োজন পড়বে না সেটাকে ডিসিলেক্ট করে দিব। তবে কয়েকটা টুলস আমাদের স্কেচআপ এনভায়রনমেন্টে থাকা খুবই জরুরি, যেমন ক্যামেরা, লার্জ টুল সেটস, সেকশনস, শ্যাডো, সলিড টুল, ভিউস। এই টুলসগুলোকে সিলেক্ট করে বিভিন্ন স্পেসে সাজিয়ে রাখতে পারি আমাদের প্রয়োজন মতো। আমরা যখন এই লার্জ টুল সেটটাই ওপেন করলাম তখন কিন্তু আমাদের সামনে আরও অনেকগুলো টুলস আনলক হয়ে গিয়েছে। একে একে সবগুলো টুলসকে এখন দেখে আসি। যেমন প্রথমটি হচ্ছে সিলেকশন টুল। এই টুলটি দিয়ে আমরা মূলত সিলেক্ট করতে পারবো। এর পরের টুলটি হচ্ছে ল্যাসো সিলেকশন, অর্থাৎ আমরা যেভাবে ফটোশপে ল্যাসো করে সিলেক্ট করি ঠিক সেভাবে। এই টুলসটিও যে খুব বেশি কাজে আসে তা না, খুব প্রিসাইজ কিছু কাজের সময় আমাদেরকে সিলেক্ট করতে গেলে এই টুলসটা ইউজ করতে হবে। এরপর আসছে পেইন্ট বাকেট টুল, বা যার আরেকটি শর্টকাট হচ্ছে বি। তো পেইন্ট বাকেট টুলটা মূলত ম্যাটেরিয়াল অ্যাসাইনিং এর জন্য লাগে, আর ম্যাটেরিয়াল অ্যাসাইনিং নিয়ে আমরা কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। এছাড়াও রয়েছে ইরেজ টুল, আর এই ইরেজ টুলটি দিয়ে কিন্তু আমরা জীবনের যে কোনো অবজেক্টকে মুছে ফেলতে পারি। এছাড়াও আমরা মেক কম্পোনেন্ট, ট্যাগিং অপশনস, লাইন, তারপর ফ্রি হ্যান্ড লাইনিং, তারপর রেক্ট্যাঙ্গেল টুল, অর্থাৎ আমরা একটু আগে লাইন টেনে একটি রেক্ট্যাঙ্গেল এঁকেছিলাম, সেইটা না করে আমরা এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল অথবা কিবোর্ডের আর প্রেস করে অরিজিন পয়েন্টে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে ক্লিক করার পরে কিবোর্ডে 10 ফিট, 10 ফিট এন্টার করার পর আমরা কিন্তু আবারও 10 ফিট বাই 10 ফিটের একটি স্কোয়ার স্ক্রিনে দেখতে পাচ্ছি। রোটেটেড রেক্ট্যাঙ্গেল নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছি। এইটার কাজ কিন্তু বেশ মজার, আর এই রোটেটেড রেক্ট্যাঙ্গেল কিন্তু বেশ মজার একটা জিনিস। আমরা কিন্তু যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট নিয়ে সেই রেফারেন্স পয়েন্ট অনুযায়ী একটা নতুন রেক্ট্যাঙ্গেল টানতে পারবো এই রোটেটেড রেক্ট্যাঙ্গেল টুলসটা দিয়ে। এছাড়াও রয়েছে সার্কেল, যেটা দিয়ে আমরা আসলে একটা সার্কেলই আঁকাতে পারবো। আর এর জন্য আমরা যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে কিবোর্ডে একটা রেডিয়াস দিতে পারি, যেমন 10 ফিট। তখন আমরা 10 ফিট রেডিয়াসের একটি সার্কেল দেখতে পাবো। আর এই এজগুলোকে স্মুথ করতে চাইলে সার্কেল আঁকার আগেই আমাদেরকে এটা ঠিক করে ফেলতে হবে। আর সার্কেলের জন্য আমরা কিবোর্ডে সি প্রেস করলে সার্কেল বাটনটা কিন্তু এনেবল হবে। একইভাবে আমরা যদি কিবোর্ডে এ প্রেস করি সেক্ষেত্রে আমরা আর্চ দেখতে পারবো। এখানে কিন্তু আমাদের বিভিন্ন টাইপ অফ আর্চ টুলস রয়েছে। সার্কেল এবং আর্চ উভয় ক্ষেত্রে একটা জিনিসকে সবসময় মাথায় রাখতে হবে, সাইডস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা সার্কেল বা বৃত্ত কতগুলো সরল রেখার সমষ্টি সি কিংবা এ কমান্ড দিব, তখনই কিন্তু স্ক্রিনের ডান পাশে এই লেখাটা উঠতে থাকবে। এখানে দেখা যাচ্ছে আমরা যখন এ প্রেস করলাম অর্থাৎ আর্কের সাইডস 12 দেখা যাচ্ছে। তো সাধারণত আমরা এ প্রেস করার পরে 50 যদি এন্টার করি সেক্ষেত্রে আমাদের আর্কগুলো খুবই স্মুথ আসে। একইভাবে আমরা সি প্রেস করার পর সাইড সংখ্যা 24 দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে আমরা সি প্রেস করে 100 প্রেস করব। 100 এন্টার করলে আমরা একটি স্মুথ সার্কেল দেখতে পাচ্ছি। এখন আমরা বাকি যে টুলসগুলো রয়েছে সেগুলো দেখে আসি। এরপরে রয়েছে মুভ টুল, যেটাকে আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা হচ্ছে এম, অথবা এখান থেকে মুভ টুলটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি।
এরপরে আরেকটি মজার টুলস রয়েছে যেটাকে বলে ফলো মি টুল। তো ফলো মি টুলটার কাজ হচ্ছে আমরা যে কোনো লাইনকে যদি ফলো করে কোনো একটা মডেল তৈরি করতে চাই, অর্থাৎ এই লাইনটাকে যদি আমরা একটা পাইপে পরিণত করতে চাই অথবা একটা স্কোয়ার বারে পরিণত করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ফলো মি টুলটা ইউজ করতে হবে। এছাড়াও ফলো মি টুল দিয়ে কিন্তু আরো বিভিন্ন ধরনের মজার কাজ করা সম্ভব। আমি এখানে ছোট্ট করে একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। আমরা এই লাইন বরাবর একটা পাইপ তৈরি করতে চাই বা এই লাইনটিকে একটা পাইপের মতো দেখতে চাই, সেক্ষেত্রে কি আমাদেরকে এই লাইনের একটা রেডিয়াস দিতে হবে। তো এই লাইনের মুখে আমরা এন্ড পয়েন্টে আমরা একটা ছোট্ট সার্কেল তৈরি করব। আমরা 5 ইঞ্চি একটা সার্কেল তৈরি করি রেডিয়াসে। এবার আমরা এই ওভারঅল লাইনটাকে ট্রিপল ক্লিক করলে ওভারঅল লাইনটা সিলেক্ট হবে এবং এরপর আমরা ফলো মি টুলটা সিলেক্ট করে এই সার্কেলের গ্রে অংশে এই সার্কুলার সারফেসে ক্লিক করলে আমাদের ওভারঅল সারফেসটা এই লাইনটা বরাবর ঘুরে যাবে এবং একটা পাইপের মতো বস্তু তৈরি হবে। এরপর রয়েছে স্কেল অপশন, যেটাকে আমি অলরেডি এক্সপ্লেন করেছি। অফসেট টুলটি সিলেকশনে থাকা অবস্থায় আমরা যে কোনো অ্যাক্টিভ সারফেসের উপরে টুলটি নিয়ে আসলে সারফেসটি অটো সিলেক্ট হবে। এরপর আমরা সারফেসটির উপরে একটা ছোট্ট ক্লিক করব এবং তখন আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে আরো একটা সার্কেল কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গিয়েছে এবং এই সার্কেলের রেডিয়াসটা যতখানি হবে আমাদের ভেতরের যে সার্কেলটা থাকছে ওটার রেডিয়াস কিন্তু ততখানি হবে। তবে অফসেটের ক্ষেত্রে ব্যাপারটা হিসাব হয় এই বাহিরের যে লাইনটা রয়েছে এখান থেকে এই ভেতর দিকে কতখানি যাচ্ছে, আর এর জন্য আমরা ভেতরের দিকে একটু পুশ করে কিবোর্ডে 2 ইঞ্চ লিখে এন্টার করলে আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে কিন্তু 2 ইঞ্চির একটা বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই বর্ডার ওয়াইজ যদি এই মডেলটিকে কেটে ফেলতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, আমরা আবারও পুশ পুল টুল ইউজ করব। আর এর জন্য আমরা কিবোর্ডে পি প্রেস করব এবং উপর নিচে ওঠানামা করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের সারফেসটা কিন্তু ভেতর দিকে নেমে যাচ্ছে। আর একইভাবে আমরা যদি এই সারফেসটিকে নামাতে একদম তলায় এনে ঠেকিয়ে দেই, সেই ক্ষেত্রে একটা সারফেস আরেকটাকে ডিনাই করবে এবং এই জায়গাটা কেটে আলাদা হয়ে যাবে এবং তখন আমরা একটা পারফেক্ট সিলিন্ডার পেয়ে যাব। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সিস অপশন রয়েছে। এরপর রয়েছে ফ্লিপ অপশন, যেমন আমরা এই অবজেক্টিভকে যদি ধরে ফ্লিপ করে দিতে চাই, সেই ক্ষেত্রে ফ্লিপ অপশনে ক্লিক করে আমরা যে কোনো একদিক বরাবর এটাকে কিন্তু ফ্লিপ করাতে পারবো। আপনারা চাইলে ফ্লিপের জন্য আলাদা একটা কমান্ড অ্যাসাইন করে ফেলতে পারেন, তবে আমি ফ্লিপের জন্য স্কেল কমান্ডটাকে কিন্তু ইউজ করতে পছন্দ করি। যেমন আমরা চাইলে কিবোর্ডের এস অপশনটা সিলেক্ট করলে স্কেলটা এনেবল হয়ে যায়, আর আমরা যে কোনো একটা পয়েন্টে যদি সিলেক্ট করে -1 এন্টার করি, সেক্ষেত্রে কিন্তু ওভারঅল জিনিসটা অটোমেটিক্যালি ফ্লিপড হয়ে যায়। আর এই সিস্টেমটা ইউজ করলে কিন্তু আমাদের ফ্লিপ করার সময়টাও অনেকখানি বেঁচে যায়। তবে এগুলো কিন্তু গুড প্র্যাকটিস না, ছোটোখাটো হ্যাকস। এরপরেও আমাদের আরও অনেকগুলো অপশনস আমরা নিচে দেখতে পাচ্ছি, যেমন এখানে মেজারমেন্টস। ওভারঅল জিনিসটাকে যদি মাপতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মেজারমেন্টস টুলটা ইউজ করতে হবে। তো টেপ মেজারমেন্টস আসলে বিভিন্ন কাজে লাগে, এটার কিছু অ্যাডভান্স ইউজও রয়েছে যেগুলো আমি পরে দেখাবো। তবে সাধারণত আমরা টেপ দিয়ে যে কাজটা করি অর্থাৎ মাপি, তো এখানেও আমরা একদম এক্স্যাক্টলি একটা মেজারমেন্ট টেপ দিয়ে যেভাবে মাপে ঠিক একইভাবে আমরা যে কোনো কিছুকে মাপতে পারবো। আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে সেখান থেকে হাইট, উইডথ অথবা লেন্থ কিন্তু আমরা এখান থেকে অটোমেটিক্যালি মাপতে পারছি। এরপরে রয়েছে ডিমেনশনস টুল, আর এই ডিমেনশনস টুলটা কিন্তু আর্কিটেক্টদের অনেক কাজে লাগে। যে কোনো ডিমেনশনস কিন্তু আমরা এটা দিয়ে দেখাতে পারবো। সেকশন প্লেন আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। আমরা এই ফর্মটাকে যদি আমরা সেকশন করে অর্থাৎ কেটে উপর থেকে নিচের দিকে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সেকশন প্লেনটিকে নিয়ে ফর্মটির উপর যদি রাখি, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা অলরেডি ব্লু অ্যাক্সিসের সাথে সমান্তরালে, ব্লু অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারে কিন্তু সে অলরেডি একটা লাইন ক্রিয়েট করে ফেলেছে, একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে ফেলেছে। সারফেসের উপরে একটা ক্লিক করলে আমরা একটি নতুন সেকশন তৈরি হতে দেখব। আমরা এই সেকশন প্লেনটিকে চাইলে উপরে নিচে মুভ করে এই কিউবের বিভিন্ন ডেপথের সেকশন দেখতে পারবো। আমরা 4টা লাইন দিয়ে একটা স্কোয়ার তৈরি করে ওটাকে একটা কিউবে পরিণত করব, তখন কিন্তু স্কেচআপ তখন তাকে একটা সলিড কিউব হিসেবে গণ্য করবে।
যে কারণে আমরা যখন একটা সেকশন কাটলাম তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সারফেসগুলো কিন্তু ব্ল্যাক করে ফেলেছে, কিন্তু আমরা চাইলে এই সেকশন প্লেনকে ব্ল্যাক আউট নাও করতে পারি। ডিসপ্লে সেকশন ফিল অপশনটাকে অন কিংবা অফ করে আমরা চাইলে এই সেকশন ফিলগুলোকে অন কিংবা অফ করতে পারি। এর পরের টুলটা হচ্ছে আমাদের 3D টেক্সট। আর এই 3D টেক্সটে আমরা যদি টেক্সটের ভিতরে ঢুকে যে কোনো ধরনের সংখ্যা বা অক্ষর লিখি এবং সেটাকে আমরা যে কোনো একটা জায়গাতে যদি প্লেস করি, আমরা কিন্তু একটা 3D টেক্সট দেখতে পারবো। আর আমরা চাইলে একইভাবে এই টেক্সটটাকেও স্কেল করতে পারি, পুশ পুল করতে পারি, ইভেন সেকশনও কাটতে পারি। আমরা যদি একই কমান্ড দুইবার ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বারবার একই কমান্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো অক্ষরকে যদি 1 ইঞ্চি করে বাড়াতে চাই সেক্ষেত্রে পুশ টুলটা ইউজ করে 1 ফিট বাড়িয়ে দিব। এর পরের অক্ষরগুলোতে আমি জাস্ট ডাবল ক্লিক করলে কিন্তু অক্ষরগুলো হাইট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আশেপাশে থেকে কিন্তু রেফারেন্সও নিতে পারবো। পুশ টুল অ্যাক্টিভ থাকা অবস্থায় সিলেকশনের পরে আমরা আশেপাশে যে কোনো পয়েন্টে যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের পুশটা কিন্তু ওই হাইট পর্যন্তই হবে। অলরেডি আমরা স্কেচআপের লার্জ টুল সেট, এর গেটিং স্টার্টেড টুল সেট এবং আদার বিভিন্ন ধরনের শর্টকাটসগুলো কিন্তু জেনে গিয়েছি। আমি চেষ্টা করছি যাতে করে স্কেচআপ নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা না থাকে সেটা নিশ্চিত করা। আর তার জন্য আমাদেরকে একটা ভিডিওতে সব কিছু একসাথে দেওয়া একেবারে অসম্ভব। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে যাওয়ার আগে আরো দুটো কথা বলে যাই। 3D ওয়ার্ল্ড আসলে এতই ভাস্ট যে এখানে আসলে শেখার শেষ নেই। আমরা চাইলে যে কোনো মডেল কিন্তু এখন এআই ইউজ করে তৈরি করে ফেলতে পারি। আজ থেকে 5 বছর পর 3D মডেলিং হয়তো অনেকটা এআই এর দখলে চলে যাবে, তবে প্রপার 3D মডেল মেকারদের চাহিদা কিন্তু কখনোই কমবে না।